প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহাজ আব্দুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। তোমরা অনলাইনে ক্লাসে অ্যাটেন্ড করো। তোমরা অ্যাটেন্ড করলে আমাদের ক্লাস সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইংল্যান্ডের বিভারেজ রিপোর্ট 1942। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ইংল্যান্ডে ব্যাপক বোমাবর্ষণ হয় এবং ইংল্যান্ডের জনজীবন লণ্ডভণ্ড হয়ে যায়। এই পরিস্থিতিতে লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউডকে দায়িত্ব দেওয়া হয়। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার উইলিয়াম বিভারিজকে দায়িত্ব দেয়। তিনি ইংল্যান্ডের জনজীবনের উপর ব্যাপক জরিপ কার্য চালায় এবং বিশেষ করে ইংল্যান্ডের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অস্থিরতার কথা উপলব্ধি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার উইলিয়াম বিভারিজ এর নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। সেই কমিটি ইংল্যান্ডের জনজীবনের উপর ব্যাপক জরিপ কার্য চালাইয়ে একটি রিপোর্ট পেশ করে। তাকে বলা হয় বিভারিজ রিপোর্ট। স্যার উইলিয়াম বিভারিজের নাম অনুসারে এই রিপোর্টটির নাম বিভারিজ রিপোর্ট। এবং তিনি কতগুলো সমস্যা চিহ্নিত করেন। ইংল্যান্ডের জনজীবনের উপর জরিপ কার্য চালিয়ে কতগুলো সমস্যা চিহ্নিত করেন। সেই সমস্যাগুলো হলো, 1 নম্বর অভাব। 1 নম্বর কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? 1 নম্বর কি? অভাব। অভাব ইংরেজিতে কি বলে? ওয়ান্ট, WANT, ওয়ান্ট। 2 নম্বর রোগ ব্যাধি। রোগ ব্যাধি ইংরেজিতে বলা হয় ডিজিজ, DISEASE, ডিজিজ, রোগ ব্যাধি। অভাব, রোগ। তারপর হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স। 4 নম্বর হচ্ছে অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা বা নোংরা পরিবেশ। এটা ইংরেজিতে বলে স্কোয়ালো। 5 নম্বর হচ্ছে অলসতা, আইডলনেস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্যার উইলিয়াম বিভারিজ তার বিভারিজ রিপোর্টে যে 5টি সমস্যাকে চিহ্নিত করেন, সেই 5টি সমস্যা হচ্ছে: 1 নম্বর অভাব, ইংরেজিতে বলা হয় ওয়ান্ট। 2 নম্বর হচ্ছে রোগ ব্যাধি, ইংরেজিতে বলা হয় ডিজিজ। 3 নম্বর হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স। 5 নম্বর মলিনতা বা নোংরা পরিবেশ, স্কোয়ালোর। এবং 4 নম্বর মলিনতা বা নোংরা পরিবেশ, স্কোয়ালোর। 5 নম্বর অলসতা, আইডলনেস। এই 5টি সমস্যাকে চিহ্নিত করে। এই 5টি সমস্যার মধ্যে হচ্ছে অভাব, অভাব অর্থাৎ মানুষের জীবনে অভাব অনটন লেগেই আছে। ইংল্যান্ডের জনজীবনে অভাব অনটন লেগেই আছে। অভাব থেকে অপরাধ, ভিক্ষাবৃত্তি, দারিদ্র ইত্যাদি সামাজিক সমস্যার সৃষ্টি হয়। অভাব থেকে ভিক্ষাবৃত্তি, দারিদ্রতা, অপরাধবোধ ইত্যাদি জন্ম হয় অভাব থেকে। তারপর হচ্ছে রোগ ব্যাধি, মানুষকে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। রোগ ব্যাধি থেকে মানুষের স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা, ভিক্ষাবৃত্তি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে অজ্ঞতা, ইগনোরেন্স। অজ্ঞতা থেকে অপরাধ প্রবণতা, দারিদ্রতা, অজ্ঞতা থেকে নিরক্ষরতা, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়।
5 নম্বর হচ্ছে মলিনতা বা নোংরা পরিবেশ, অর্থাৎ ইংল্যান্ডে নোংরা পরিবেশের কারণে বিভিন্ন রোগ ব্যাধি, স্বাস্থ্যহীনতা, পুষ্টিহীনতা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। তারপর হচ্ছে 5 নম্বর অলসতা, আইডলনেস। বলা হয় অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অর্থাৎ অলস ব্যক্তির জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই 5টি সমস্যাকে স্যার উইলিয়াম বিভারিজ চিহ্নিত করেন। তো এই 5টি সমস্যাকে আবার আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটাকে বলা হয় পঞ্চদৈত্য। এই 5টি সমস্যাকে বলা হয় পঞ্চদৈত্য। এই 5টি সমস্যা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো বোর্ডে, এই 5টি সমস্যা চক্রাকারে আবর্তিত হয়। যেমন 1 নম্বর হচ্ছে অভাব, 2 নম্বর হচ্ছে রোগ ব্যাধি, 3 নম্বর হচ্ছে অজ্ঞতা, 4 নম্বর বা মলিনতা, 4 নম্বর হচ্ছে অলসতা। এটা হচ্ছে একটি দুষ্টচক্র। কিসের দুষ্টচক্র? 5টি দৈত্যাকার সমস্যা চিহ্নিত করেন স্যার উইলিয়াম বিভারিজ। তার বিভারিজ রিপোর্টে 5টি দৈত্যাকার সমস্যাকে চিহ্নিত করেন। এই একটি হচ্ছে অভাব, ইংরেজিতে বলা হয় ওয়ান্ট। আরেকটি হচ্ছে রোগ ব্যাধি, ইংরেজিতে বলা হয় ডিজিজ। আরেকটা হচ্ছে অজ্ঞতা, ইংরেজিতে বলা হয় ইজ্ঞতা, ইংরেজিতে বলা হয় আইডলনেস। এই 5টি সমস্যা, 5টি দৈত্যাকার সমস্যা যাকে পঞ্চদৈত্য বলা হয়, এই 5টি চক্রাকারে ঘুরতে থাকে। এটাকে বলা হয় দুষ্টচক্র। এটাকে বলা হয় পঞ্চদৈত্যের দুষ্টচক্র। এটা চক্র আকারে আবর্তিত হতে থাকে ইংল্যান্ডের জনজীবনের উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করো, এখানে চক্রাকারে আমি একটি চিত্র রেখে দেখিয়েছি কিভাবে অভাব, রোগ ব্যাধি, অজ্ঞতা, মলিনতা, অলসতা বা মলিনতা বা নোংরা পরিবেশ, অলসতা, ওয়ান্ট, ডিজিজ, ইগনোরেন্স, স্কোয়ালোর, আইডলনেস কিভাবে আবর্তিত হচ্ছে চক্রাকারে, যেটাকে বলা হয় 5টি দৈত্যাকার সমস্যার দুষ্টচক্র। এভাবে চক্রাকারে আবর্তিত হয়। এরপর স্যার উইলিয়াম বিভারিজের যে রিপোর্ট প্রণয়ন করেন, সেখানে কতগুলো সুপারিশমালার কথা উল্লেখ করা হয়। একটা সুপারিশ হচ্ছে জনগণের জন্য ব্যাপক ভিত্তিক সামাজিক বীমার ব্যবস্থা করা, জাতীয় বীমা বা সামাজিক বীমার ব্যবস্থা করা। এবং 2 নম্বর হচ্ছে সামাজিক বীমার আওতার বাইরে যারা পড়ছে তাদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা। 3 নম্বর হচ্ছে প্রথম শিশুর জন্মের পর অন্যান্য শিশুদের শিশু ভাতা বা পারিবারিক ভাতা প্রদান করা। 4 নম্বর হচ্ছে জনস্বাস্থ্য কর্মসূচি জোরদার করা। 5 নম্বর হচ্ছে বেকারত্ব রোধকল্পে কর্মসংস্থানের ব্যবস্থা করা। এই 5টি সুপারিশমালা আমি বললাম, এই 5টি সুপারিশমালা সুপারিশ করা হয় স্যার উইলিয়াম বিভারিজের প্রণীত বিভারিজ রিপোর্টে, যেটা 1942 সালে প্রণয়ন করা হয়। স্যার উইলিয়াম বিভারিজ ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যার উইলিয়াম বিভারিজ, তিনি এই বিভারিজ রিপোর্ট প্রণয়ন করেন। এই রিপোর্ট প্রণয়নের ফলে কতগুলো আইনও প্রণয়ন করতে হয়। সুপারিশমালার প্রেক্ষিতে কতগুলো আইন প্রণয়ন করতে হয়, সেই আইনগুলো প্রেক্ষাপটে কতগুলো কর্মসূচির সুপারিশ করা হয়। কর্মসূচিগুলি হলো, 1 নম্বর হচ্ছে সামাজিক বীমা কর্মসূচি। 2 নম্বর হচ্ছে সরকারি সাহায্য কর্মসূচি। 3 নম্বর হচ্ছে শ্রমিক ক্ষতিপূরণ কর্মসূচি। 4 নম্বর হচ্ছে যুদ্ধ বীমা। 5 নম্বর হচ্ছে পেনশন বীমা।
6 নম্বর হচ্ছে বেকার ভাতা, বেকার ভাতা। 7 নম্বর হচ্ছে বয়স্ক ভাতা, বয়স্ক ভাতা। 8 নম্বর হচ্ছে পারিবারিক ভাতা, পারিবারিক ভাতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করো যে স্যার উইলিয়াম বিভারিজের রিপোর্টের উপর ভিত্তি করে কতগুলো সুপারিশমালা প্রণয়ন করা হয়, যেগুলো আমরা যে 5টি সুপারিশমালার কথা আগে আমরা বলেছি, উল্লেখ করেছি। এই সুপারিশমালাগুলো এসেছে 5টি দৈত্যাকার সমস্যা থেকে, পঞ্চদৈত্য যাকে আমরা বলেছি, তার পরিপ্রেক্ষিতে 5টি সুপারিশমালা প্রণয়ন করা হয়। 5টি সুপারিশমালার উপর ভিত্তি করে কতগুলো আইন প্রণয়ন করা হয় ইংল্যান্ডে। সেই আইনগুলোর মধ্যে আছে পারিবারিক ভাতা আইন, তারপরে সামাজিক বীমা আইন, শ্রমিক ক্ষতিপূরণ আইন ইত্যাদি বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। সেই আইনগুলোর প্রেক্ষাপটে কতগুলো কর্মসূচির সুপারিশ করা হয়। সেই কর্মসূচিগুলো হচ্ছে: 1 নম্বর সামাজিক বীমা কর্মসূচি, 2 নম্বর সরকারি সাহায্য কর্মসূচি, 3 নম্বর শ্রমিক ক্ষতিপূরণ কর্মসূচি, 4 নম্বর যুদ্ধ বীমা কর্মসূচি, 5 নম্বর পেনশন বীমা কর্মসূচি, 6 নম্বর বেকার ভাতা কর্মসূচি, 7 নম্বর বয়স্ক ভাতা কর্মসূচি, 8 নম্বর পারিবারিক ভাতা কর্মসূচি। তবে এই 8টি কর্মসূচির কথা বলা হয়। কোনো কোনো বইতে 3টি কর্মসূচি আছে এবং 3 নম্বর কর্মসূচিকে ভাগ করে আরও বৃদ্ধি করে ক খ গ দিয়ে 3 নম্বর কর্মসূচি ব্যাখ্যা করা হয়েছে। বেসিক্যালি 3টা কর্মসূচির কথা উল্লেখ করা হয়েছে। আমরা সব কর্মসূচি, 3টা কর্মসূচি নয়, শুধুমাত্র সব কর্মসূচি মিলিয়ে আমরা এখানে 8টি কর্মসূচি পেয়েছি। 1 নম্বর হচ্ছে সামাজিক বীমা কর্মসূচি, অর্থাৎ ইংল্যান্ডে যে সকল মানুষ অসুস্থ হয়ে যায়, কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, বেকার হয়ে গিয়েছে, তাদের জন্য বীমার ব্যবস্থা করা হয়, সামাজিক বীমার ব্যবস্থা করা হয়। সামাজিক বীমা, যেমন আমরা যদি বাংলাদেশ পরিপ্রেক্ষিতে দেখি, বাংলাদেশে যে বিভিন্ন জীবন বীমা কর্পোরেশন আছে, তারপরে বেসরকারি, সরকারি মধ্যে হচ্ছে জীবন বীমা কর্মসূচি, বেসরকারির মধ্যে আছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কর্মসূচি, লাইফ ইন্স্যুরেন্স এলিকো, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স এলিকো, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কর্মসূচি, এর আগে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কর্মসূচি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কর্মসূচি। সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের লাইফ ইন্স্যুরেন্স আছে। এছাড়া আছে প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে মানুষের উপর বিমা করা হয়। বাস, সমুদ্রের জাহাজ, এগুলোর উপরে বিমা করা হয়। গাড়ির উপরে, বাসের উপরে, ট্রাকের উপরে বিমা করা হয়। এগুলো আমাদের দেশেও আছে। এটা আমরা ইংল্যান্ড থেকে আমরা ফলো করে বাংলাদেশে এই ধরনের বিমা কর্মসূচি চালু করা হয়, বিমা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এটা ইংল্যান্ডকে মডেল হিসেবে নিয়ে স্যার উইলিয়াম বিভারিজের রিপোর্টের উপর ভিত্তি করে যেখানে সামাজিক বীমা কর্মসূচির সুপারিশ করা হয়েছিল, সেখানে স্যার উইলিয়াম বিভারিজের ওই মডেল ফলো করে বাংলাদেশে বিভিন্ন বীমা কর্মসূচি চালু হবে। সাহায্য, যারা সামাজিক বীমার আওতার মধ্যে পড়বে না, যারা সামাজিক বীমার আওতার মধ্যে পড়বে না, তাদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা, তাদের জন্য সরকারি সাহায্যের ব্যবস্থা করা। তারপর হচ্ছে শ্রমিক ক্ষতিপূরণ। সরকারি সাহায্য ছাড়াও এটা শ্রমিক ক্ষতিপূরণ, অর্থাৎ বড় বড় মিল কারখানা যেখানে ব্যাপক বোমা বর্ষণের কারণে বড় বড় মিল কারখানা, ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গিয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে, অনেকে বিকলাঙ্গ ব্যবস্থা করা। তারপর হচ্ছে যুদ্ধ বীমা, অর্থাৎ যুদ্ধের কারণে ইংল্যান্ডে যে যুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে হয়েছে, যুদ্ধের কারণে অনেকে মারা গিয়েছে, অনেকে পঙ্গু হয়ে গিয়েছে, অনেকে বিকলাঙ্গ হয়ে গিয়েছে, তা অনেকে শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গিয়েছে, তাদের জন্য যুদ্ধ বীমার ব্যবস্থা করা হয়, তারপর পেনশন বীমা, অর্থাৎ চাকরি থেকে অবসর গ্রহণের পর তাদের পেনশনের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে পেনশন বীমা। তাদের পরিবারের সচ্ছলতা আনার জন্য চাকরি থেকে অবসর গ্রহণের পর তাদেরকে পেনশনের ব্যবস্থা করা হয়। এটা হচ্ছে পেনশন বীমা। বেকার ভাতা, অর্থাৎ অনেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, বা অনেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছে, অনেকে পঙ্গু বিকলাঙ্গ হয়ে গিয়েছে, অনেকে বেকার হয়ে গিয়েছে, তাদের চাকরি হারিয়ে ফেলছে, শিল্প প্রতিষ্ঠানে বোমা বর্ষণের কারণে কর্মসংস্থান বন্ধ হয়ে গিয়েছে, তারা বেকার হয়ে গিয়েছে, তাদের জন্য বেকার ভাতার ব্যবস্থা করা হয়। তবে এই কথা সত্য যে শুধুমাত্র ইংল্যান্ডের নাগরিক হলে তারাই বেকার ভাতা পাবে, অন্যরা পাবে না। তারপর হচ্ছে বয়স্ক ভাতা, অর্থাৎ
যারা প্রবীণ, যারা বয়স্ক, তাদের জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়। এই স্যার উইলিয়াম বিভারিজের রিপোর্টের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার বাংলাদেশেও বয়স্ক ভাতা চালু করেছে। বাংলাদেশ সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে বয়স্ক ভাতা চালু করা হয়। এই বয়স্ক ভাতা বাংলাদেশের বয়স্ক লোক, যাদের বয়স বার্ধক্যে গিয়েছে, যারা প্রবীণ, তাদেরকে বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়। তারপরে পারিবারিক ভাতা, প্রথম শিশুর জন্মের পর অন্যান্য শিশুদেরকে শিশু ভাতা বা পারিবারিক ভাতার ব্যবস্থা করা হয়, যেন প্রথম শিশু জন্মের পর অন্যান্য শিশু জন্মগ্রহণ করলে তাদের জন্য পারিবারিক ভাতার ব্যবস্থা করা হয়, পরিবার যাতে চলতে পারে তার ব্যবস্থা করা হয়। তাহলে আমরা দেখতেছি যে ইংল্যান্ডে স্যার উইলিয়াম বিভারিজের নেতৃত্বে যে রিপোর্ট পেশ করা হয়, স্যার উইলিয়াম বিভারিজের কথা আমরা আবার বলি যে ইংল্যান্ডের লেবার পার্টির পুনর্গঠন মন্ত্রী আর্থার গ্রিনউড তার নেতৃত্বে এবং তার সুপারিশের উপর ভিত্তি করে তিনি নিয়োগ করেছিলেন স্যার উইলিয়াম বিভারিজকে, এবং স্যার উইলিয়াম বিভারিজ 1942 সালে বিভারিজ রিপোর্ট প্রণয়ন করেন। সেই বিভারিজ রিপোর্টে তিনি এই 8টি কর্মসূচির সুপারিশ করেন। একটা হচ্ছে 1 নম্বর সামাজিক বীমা কর্মসূচি, 2 নম্বর সরকারি সাহায্য, 3 নম্বর শ্রমিক ক্ষতিপূরণ কর্মসূচি, 4 নম্বর যুদ্ধ বীমা কর্মসূচি, 5 নম্বর পেনশন বীমা কর্মসূচি, 6 নম্বর বেকার ভাতা কর্মসূচি, 7 নম্বর বয়স্ক ভাতা কর্মসূচি, 8 নম্বর পারিবারিক ভাতা কর্মসূচি। তো এই কথা সত্য যে ইংল্যান্ডের এই বিভারিজ রিপোর্টের উপর ভিত্তি করে পৃথিবীর সকল রাষ্ট্রে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করা হয়েছে। মূলত এই কর্মসূচিগুলোকে বলা হয় সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, সোশ্যাল সিকিউরিটি প্রোগ্রাম। এখন প্রশ্ন আছে যে সামাজিক নিরাপত্তা কি? সামাজিক নিরাপত্তা সম্পর্কে বলা হয় এ প্রোগ্রাম অফ প্রোটেকশন প্রোভাইডেড বাই দি সোসাইটি অ্যাগেন্স্ট দোজ কন্টিনজেন্সিজ অফ মডার্ন লাইফ, সিকনেস, unemployment, old age dependency, industrial accident and invalidism, against which a person cannot be protect himself by his own ability and foresight। অর্থাৎ আধুনিক জীবনের অসুস্থতা, বেকারত্ব, শিল্প দুর্ঘটনা ইত্যাদি থেকে একজন ব্যক্তি যখন নিজের চেষ্টা, সামর্থ্য ও দূরদৃষ্টির দ্বারা মোকাবেলা করতে সম্ভব হয় না, তখন রাষ্ট্র বা বেসরকারি উদ্যোগে তাকে যে সহায়তা করা হয় সেটাই সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তাহলে এই 8টি হচ্ছে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন আসতে পারে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কি? ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থায় বিভারিজ রিপোর্টের অবদান মূল্যায়ন করো। প্রশ্ন আসতে পারে সামাজিক নিরাপত্তার সংজ্ঞা দাও, বা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বলতে কি বুঝো? ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিজ রিপোর্টের অবদান আলোচনা করো। তো এটা হচ্ছে এই বিভারিজ রিপোর্টকে ফলো করে বাংলাদেশে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি চালু করা হয়। আমরা এখন প্রিয় শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, বাংলাদেশে কিন্তু সামাজিক বীমা কর্মসূচি আছে। আর কি আছে? সরকারি সাহায্য আছে বাংলাদেশে। শ্রমিক ক্ষতিপূরণ আইন আছে, 1923 সালে শ্রমিক ক্ষতিপূরণ আইন, এই আইনের আওতায় শ্রমিক ক্ষতিপূরণ কর্মসূচি আছে বাংলাদেশে। বাংলাদেশে যুদ্ধ বীমা নাই, পেনশন বীমা আছে বাংলাদেশে, পেনশন আছে, পেনশন দেওয়া হয়। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করলে তাদেরকে পেনশন দেওয়া হয়। বেসরকারি অনেক প্রতিষ্ঠানও পেনশন চালু করা হয়েছে। বাংলাদেশে বেকার ভাতা নাই। বাংলাদেশে বয়স্ক ভাতা আছে, আওয়ামী লীগ সরকারের উদ্যোগে এটি চালু হয় এবং এখনো বেকার ভাতা দেওয়া হয়। পারিবারিক ভাতা কর্মসূচি বাংলাদেশে নাই। তবে একথা বলে রাখা দরকার যে বাংলাদেশে আরো কিছু সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি আছে, যেমন মুক্তিযোদ্ধা ভাতা কর্মসূচি, হিজড়া ভাতা কর্মসূচি, বিধবা ভাতা কর্মসূচি, স্বামী পরিত্যক্তা ভাতা কর্মসূচি। এই ধরনের এগুলো সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাংলাদেশে চালু করা হয়েছে। মূলত এই কর্মসূচিগুলো এসে ইংল্যান্ডের স্যার উইলিয়াম বিভারিজ রিপোর্ট এবং এই বিভারিজ রিপোর্টে যে সামাজিক নিরাপত্তার সুপারিশ করা হয় তার উপর ভিত্তি করে বাংলাদেশে এই কর্মসূচিগুলো চালু করা হয়েছে। তো ইংল্যান্ডে সামাজিক নিরাপত্তামূলক এই কর্মসূচি, স্যার উইলিয়াম বিভারিজের কর্মসূচি ইংল্যান্ডকে কল্যাণ রাষ্ট্রে উন্নীত করেছে, কয়েকটি কল্যাণ রাষ্ট্রে উন্নীত করেছে। এবং এই বিভারিজ রিপোর্ট ফলো করে পরবর্তীতে আমেরিকা এবং পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্র এবং উন্নয়নশীল রাষ্ট্রে যে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে মূলত এই স্যার উইলিয়াম বিভারিজের রিপোর্ট ফলো করে বা অনুসরণ করে করা হয়েছে। তাই বলা যায় যে বিভারিজ রিপোর্ট সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্বীকৃত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি কি আলোচনা করলাম? আজকে আমরা আলোচনা করলাম বিভারিজ রিপোর্ট কি, এটা কে প্রণয়ন করেন, বিভারিজ রিপোর্ট কি, বিভারিজ রিপোর্টের উপর ভিত্তি করে জরিপ কাজ চালানো হয়। জরিপ কাজে 5টি সমস্যা, পঞ্চদৈত্য চিহ্নিত করা হয়। এটা একটা দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো, পঞ্চদৈত্যের দুষ্ট চক্র বলে খ্যাত। এটি চক্রাকারে ঘুরতে থাকে
এই 5টি: অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা, অলসতা। তারপর 5টি সুপারিশ প্রণয়ন করা হয়। 5টি সুপারিশের কথা আমি বলেছি আগে। এরপরে কতগুলো সামাজিক আইন প্রণয়ন, ইংল্যান্ডে ইউনাইটেড কিংডমে কতগুলো আইন প্রণয়ন করা হয়। আইনের উপর ভিত্তি করে কতগুলো কর্মসূচি প্রণয়ন করা হয়। প্রায় আমরা এখানে লিখেছি 8টা কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে মানুষকে সেবা দান করা হয়। তারপর আমরা বলছি যে ইংল্যান্ডের সেই সামাজিক নিরাপত্তা কর্মসূচি আর বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে পার্থক্য কী এবং কি কি আছে, কি কি নাই। বাংলাদেশের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিকে মডেল হিসেবে নিয়ে কি 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 ধরনের পদক্ষেপ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে নেওয়া হয়েছে, বা সামাজিক নিরাপত্তামূলক নিরাপত্তা বলতে কি বুঝো, বা এটা কাকে বলে, সংজ্ঞা কি, এগুলো আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা আজকে এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়বস্তু। আলোচ্য বিষয়বস্তু হচ্ছে বিভারেজ রিপোর্ট 1942। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকের পর্যন্ত এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।